আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 47তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের গণিত অংশের সমাধান। এই সমাধানটা আজকে আমরা করব। তো গণিত অংশটা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, মোটামুটি গণিতটা একবারে নয় ইজি আবার নয় কঠিন, এরকম একটা বিষয়। তো কঠিন বলা যাবে না, কারণ গণিত অংশটা সহজই এসেছে। এখানে যে গণিত অংশটা এসেছে সে যে 14-15টা অঙ্ক এসেছে, সেই 14-15টা অঙ্কই আমি আজকে কমপ্লিট করব। এটা একটু আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি ডিটেলস করবো যে একবারে প্রত্যেকটা ধরে ধরে কমপ্লিট করাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কিভাবে আসে। যেমন আমাদের এখানে যে কোশ্চেনটা আছে যে 0.6 পৌনঃপৌনিককে আমরা 0.9 পৌনঃপৌনিক দ্বারা কি করে দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে, এরকম একটা বলা আছে। নিচের কোনটি? প্রশ্ন হচ্ছে এটাকে বলা যায় পৌনঃপৌনিক, অর্থাৎ 0.6 পৌনঃপৌনিক কে 0.9 পৌনঃপৌনিক দ্বারা ভাগ করতে হবে। আসলে এই কোশ্চেনটা একবারে ইজি, কিন্তু এখানে যে সমস্যাটা, যে আমরা যেহেতু অনেকদিন আগে করেছি বাট এটা কিন্তু মনে নাই। এটা হচ্ছে ক্লাস 9-10 গণিত বইয়ের প্রথম অধ্যায় 1 16 পৃষ্ঠা কাজের ক নাম্বার। আপনারা যদি গণিত বইটা খুলে দেখেন যে 16 পৃষ্ঠায় কাজের ক নাম্বার এই অঙ্কটা একবারে এটাই দেওয়া আছে, কোনো পরিবর্তন নাই, হুবহু এটাই দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? এখানে করব আমরা, এটা করতে পারি কিভাবে? আমরা এটাকে আগে পৌনঃপৌনিকটাকে ভেঙে নিব, জেনারেল করতে হবে। এই পৌনঃপৌনিকটাকেও জেনারেল করতে হবে। তাহলে 0.6 এইটাকে আমরা ভাঙতে পারি, আমরা মনে করব যে কোনো পৌনঃপৌনিক আমাদের নাই, তাহলে 6। এখন যে কাজটা, পৌনঃপৌনিকের নিয়ম যেটা, পয়েন্টের পরে অর্থাৎ এই যে পৌনঃপৌনিকের আগে যে সংখ্যা ফাঁকা থাকে সেগুলো বিয়োগ করতে হয়। তাহলে যেহেতু বিয়োগে আমার কোনো কিছু নাই, সেহেতু 0 দিয়ে দিলাম। এখন পৌনঃপৌনিকের কারণে একটা 9, পৌনঃপৌনিক থেকে পয়েন্ট দশমিক পর্যন্ত যে কয়টা ঘর ফাঁকা থাকবে, মানে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য। তো এখানে যেহেতু আমার পৌনঃপৌনিক থেকে দশমিক পর্যন্ত কোনো সংখ্যা নাই, মানে পৌনঃপৌনিক ছাড়া কোনো সংখ্যা নাই, যদি না থাকে তাহলে 9 হবে। তাহলে এখন আমাদের এটা হচ্ছে কত? 6/9। এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত? 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তার মানে 2/3 আসলো এইটা। এবং এখানে যে পরের যে অংশটা রয়েছে 0.9, এটা কি হয়? এটাও কিন্তু একই, মনে করব কোনো পৌনঃপৌনিক নাই। এখন কি পৌনঃপৌনিক থেকে এর আগের গুলো আমি কি করব? বিয়োগ করে দিব, যেহেতু পৌনঃপৌনিক থেকে আগে কোনো সংখ্যা নাই তাই 0। এখন পৌনঃপৌনিকের কারণে আমার 9, পৌনঃপৌনিক থেকে দশমিক পর্যন্ত যে ঘরগুলো যে সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য একটা করে শূন্য হয়। তাহলে যেহেতু এখানেও কোনো সংখ্যা নাই সেটা আমরা দিব না, তাহলে এখানে হলো 9/9। এটা কাটাকাটি করলে পাই 1। এখন যেহেতু ভাগের কথা বলা আছে, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার এটা কি, আমি যদি 0.6 পৌনঃপৌনিক পেয়ে যাই ভাগ 0.9 পৌনঃপৌনিক, তাহলে এটার জন্য আমি পেলাম কি 2/3, আর এটার জন্য পেয়েছি আমি কত? 1। তাহলে এটাকে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে তো ওটাই আসে নাকি? এটাই আসে। এখন দেখেন তো একটা কথা, এখানে অ্যান্সারটা আমার কি আছে? অ্যান্সারটা কিন্তু এগুলো নাই, এটা আবার পৌনঃপৌনিক করা আছে। তাহলে দেখেন তো এইটা এসেছিল কোথা থেকে? এই যে এটার সমান, দেখেন তো এটা আর এটা সমান, এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে এই পৌনঃপৌনিক থেকে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে
0.6 পৌনঃপুনিক। ক্লিয়ার? তাহলে এভাবে এই অঙ্কগুলো আমাদের করতে হবে। পরের অঙ্কটা কি আছে আমরা একটু দেখি। পরের অঙ্কটা আমাদের বলা আছে এখানে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এটা আমরা সরাসরি আমরা করে ফেলি, অঙ্কটা কিন্তু লিখবো না যেহেতু বড়। আমি বলি যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ, আচ্ছা লিখি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10%, কত পার্সেন্ট? 10% বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমি কিন্তু একটু দ্রুত লিখতেছি কারণ যেহেতু আমাদের প্রায় 14-15টা অঙ্ক, এই কারণে। এগুলোর জন্য আমরা সূত্র ইউজ করবো। এগুলো কারণ প্রিলিমিনারিতে বড় করে করার সুযোগ নেই। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এটার জন্য এইরকম যে অঙ্কগুলো থাকে এটার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, r প্লাস মাইনাস r প্লাস মাইনাস r গুণিত r ভাগ 100। এই সূত্রটা এখানে বৃদ্ধি করা হয়েছে তাই কিন্তু প্লাস হবে। যদি কমানো হতো তাহলে আমরা নেগেটিভ দিতাম, আমরা অন্য কিছু দিব না। তাহলে এখানে দেখেন কত পার্সেন্ট? 10%। তাহলে 10 প্লাস 10, এরপরে আমাদের প্লাস 10 গুণিত 10 ভাগ 100। একবারে সহজ সূত্র। এখানে আমার r প্লাস মাইনাস r গুণ r ভাগ 100 যদি বৃদ্ধি করা হয় অথবা কমানো হয়, এরকম যদি কোনো অঙ্কগুলো থাকে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় অথবা 10% হ্রাস করা হয়, 5% বৃদ্ধি করা হয় অথবা 5% হ্রাস করা হয়, অর্থাৎ বৃদ্ধি হ্রাস এরকম কথাগুলো যদি থাকে, আর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে, যদি এরকম অঙ্কগুলো থাকে তাহলে আমাদের সূত্র কিন্তু এইটা। এখন যেহেতু এখানে বৃদ্ধি করা, তাহলে 10 আর এর মান কিন্তু 10 বৃদ্ধি করা তাই প্লাস, আর এর মান 10 বৃদ্ধি করা তাই প্লাস, আর এর মান 10 গুণিত 10 ভাগ 100। এখন এটা কাটাকাটি করেন তাহলে চলে আসবে 10 10 10 100 কেটে গেল। তাহলে এখানে 10 প্লাস 10 আমি পাবো কাটাকাটি করলে 1, তাহলে 10 20 1, তার মানে 21% ক্ষেত্রফল কত পার্সেন্ট শতকরা? আমাদের 21% বৃদ্ধি পাবে। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তরটা আসছে 21% বৃদ্ধি করা। ঠিক আছে? যেহেতু শতকরা কত পার্সেন্ট, অঙ্কে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দিবেন, যদি না থাকে তাহলে শুধু 21% দিবেন। অন্য কোনো আর কোনো অঙ্ক এরকম ভাবে নাই, এটাই আছে। তো এই অঙ্কটাই আমরা করব। ঠিক আছে? এইভাবে এরপরের যে অঙ্কটা আমাদের আছে একটু দেখেন তাহলে পেয়ে যাবেন। 3 নম্বর অঙ্কটা আমাদের এখানে যে কথাটা বলছে, আমাদের এখানে আমি কিন্তু 1 2 3 করে সিরিয়াল বাই সিরিয়াল করেছি। আপনারা আপনাদের যে সেটের কোশ্চেন হোক সেই কোশ্চেনে মেনে নেবেন তাহলে হয়ে যাবে। এখানে কি বলছে? 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এটা হচ্ছে ক্লাস 8 এর 2.2 অধ্যায়ের অঙ্ক, অর্থাৎ ক্লাস 8 এর 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোতে এই অঙ্কটা আমাদের রয়েছে। তাহলে আমরা সরাসরি যেহেতু 100 টাকার 10%
10% হারে 5 বছরের জন্য কি করা হয়েছে, বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করা হলো। ঠিক আছে, এখন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই অঙ্কটা আমাদের বলা আছে, একবারে ইজি, পানির মতো সহজ। আমরা সরাসরি লিখব সরল মুনাফা সূত্র। আমরা যেহেতু করার কোনো সুযোগ নাই বা বিস্তারিত সুযোগ নাই, তাই লিখব সরল মুনাফা। এই সরল মুনাফা এর সূত্র আমরা জানি PNR। তাহলে P মানে আসল 100 টাকা, N মানে হচ্ছে সময় 5 বছর, হার মানে হচ্ছে এই যে আর মানে হচ্ছে হার 10%। তাহলে 10 ভাগ 100, কারণ পার্সেন্টেজের কারণে 100 নিচে আসে। এখন আমরা 100 কেটে দিলাম, তাহলে 5 10 কত, 50 টাকা। এই টাকাটা আমার এটা সরল মুনাফার ক্ষেত্রে আসলো। আচ্ছা আসো, এখন চক্রবৃদ্ধি মুনাফা আমরা একবারই করছি। চক্রবৃদ্ধি মুনাফা এটার সমান আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা যে সূত্রটা রয়েছে, আমরা P * 1 + r⁴n - P, এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে এখন চক্রবৃদ্ধি যেটা, এখন আসল কত, 100, 1 + r মানে ওই যে আমাদের 10 ভাগ 100, আমাদের 10 ভাগ 100। এরপর n মানে 5 বছরের জন্য, আর আসল হচ্ছে 100 টাকা, বিয়োগ করে দেব। তাহলে এখন আমরা কি পাই, সরাসরি ক্যালকুলেশন করলে দেখে ফেলেন। তাহলে দেখি আমাদের কি হয়। আমাদের এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা 100, এখানে আমরা যদি 1 প্লাস এই 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1 হয়, 0.1 পাওয়ার 5 মাইনাস আমাদের 100। এখন 100 গুণিত এটা হচ্ছে 1.1 পাওয়ার 5 মাইনাস 100। এটাকে যদি আমরা বিয়োগ করে নিই, অর্থাৎ টোটালি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা আসবে 161.051, এটা আসলো। মাইনাস আবার কত, এখানে মাইনাস আমাদের কত, আমরা টোটালি যেহেতু একবারে করেছি এটার জন্য এটা আসলো, আর 100 বিয়োগ থেকে গেল। এখন আমাদের যে মানটা হবে, তাহলে এখান থেকে 161.051 থেকে 100 বিয়োগ করলে আমাদের 61.051 থাকে। এখন 2 মুনাফার পার্থক্য, তাহলে মুনাফার পার্থক্যটা কত আসে আমাদের, যেহেতু 2 মুনাফার পার্থক্য, আগের মুনাফা কত 50, তাহলে আমরা এখান থেকে এটা যেহেতু আমাদের চক্রবৃদ্ধির মুনাফা, এটা কি সরল মুনাফা, আর 2 মুনাফার পার্থক্য বলেছে, তার মানে এই মুনাফা থেকে যদি আমি এই মুনাফা বাদ দেই, বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমরা এটা কত পাবো, অ্যানসারটা কত আছে, বিয়োগ করলে চলে আসবে। বিয়োগ করলে যা হয় 11.051। তাহলে উত্তর কি হলো, উত্তর আমাদের 11.051। এটাই হচ্ছে আমাদের এই চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। এরপরে আমাদের পরের অঙ্কটা, কি বলছে, পরের অঙ্কটা একবারে একটা সহজ অঙ্ক দিয়েছে। যদি এটা কত নাম্বার, আমরা 4 নম্বরে আসলাম। যদি x √5 + √2 হয়, তবে আমাদের x³ প্লাস 8 ভাগ x³ what? এটা আমাদের ক্লাস 9 এর 3 পয়েন্ট, যেহেতু কিউবের অঙ্ক 3.2 এর অঙ্ক, ওই অধ্যায়ের অঙ্কগুলো এরকম।
তাহলে এই অঙ্কটাকে আমার যেটা করতে হবে, আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে মানটা এরকম বিপরীত মানটা বের করে নিতে হবে। তাহলে x কি আছে √5 + √2, এটাকে বিপরীত করি, তাহলে 1/√5 + √2। এখন এটার বিপরীত সাইন দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। √5 - √2, এখানে হচ্ছে √5 + √2 গুণ √5 - √2, মানে হর আর লবকে এটা দ্বারা গুণ করলাম, এই বিপরীত সাইন দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে √5 - √2, এই দুটোকে আমাদের সরাসরি a + b * a - b সূত্র আসে a² - b²। তাহলে এখানে কত থাকলো √5 - √2, এখানে স্কয়ার রুট কেটে যায় 3 - 2, সরি 5 - 2, তাহলে 5 - 2, তাহলে আমরা পাবো √5 - √2, নিচে থাকবে কত আমাদের, সরি আমার ভুল হয়েছে, এখানে হচ্ছে 3, এটা আমরা 3 দিব কারণ এটা 3 আছে, তাহলে আমরা 3টা দিয়ে দিই। যাই থাক না কেন একই সিস্টেমের আমাদের 3 2, এটা বড় কথা না, অঙ্কটা জানলেই হবে, জানলেই আমরা পারবো, ঠিক আছে। তাহলে এখানেও 3, এটাও 3, এটাও 3, অর্থাৎ যেগুলো 2 সেটা 3, তাহলে এখানে আমরা কত পেলাম 2 পেয়ে গেলাম। এখন এইরকম যে মানটা আসছে, এখন আমাদের কিন্তু এখানে কত আছে, এই যে 8 আছে, তার মানে আমার এখন কি করতে হবে, এখানে যেহেতু 8 দিয়ে করা আছে তার মানে এটাকে আমার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটাকে, তাহলে 1/x পেলাম কত √5 - √3, নিচে হচ্ছে 2। এখন আমরা 2 দ্বারা গুণ করি 2/x কারণ 2টাকে কাটতে হবে, তাহলে আমাদের এখানে 2 * √5 - √3, নিচে 2, এটা কেটে যায়, অতএব আমরা 2/x √5 - √3 পেয়ে গেলাম, এটা পেলাম, অর্থাৎ আমরা এই মানটা বের করে নিলাম। এখন আমাদের যে কাজটা, সে কাজটা কি, এটার পরে কিন্তু এখানে এখন আমাদের কাজ হচ্ছে ওই যেটা x³ - 8/x³, তাহলে এটা সূত্র, তাহলে a এটাকে a³ প্লাস আমরা b³ এর এটা কি অনুসিদ্ধান্ত ফেলবো, এটার অনুসিদ্ধান্ত কি a + b (³ - 3ab * a + b), এই যে আমরা লিখে পেলাম। এখন মানগুলো বসাবো, মান কি x এর মান, x এর মান হচ্ছে √3 √5 প্লাস √3 প্লাস এটার মান কত পেয়েছি, এই যে আমরা পেয়েছি, তাহলে √5 - √3, তার উপরে কত কিউব, এটা কেটে গেল, -3 × 6 করে নিলাম এখানে এই মানটাই, কারণ যেহেতু একটাই এটাই বসাই দিই, তাহলে √5 প্লাস √3 প্লাস তারপর কত √5 মাইনাস √3 আমরা লিখলাম। এখন এটা প্লাস মাইনাস কেটে যায়, √5 একটা, √5 একটা, 2√5 তার উপরে কিউব 6√2√5, এটাকে আমরা 2 এর উপর কিউবটা যেহেতু দুটার উপরে আছে, 2 এর উপর কিউব করলে 8, √5 তার উপরে কিউব করলে 5√5 মাইনাস 6 × 12√5, তার মানে 5 × 8 = 40√5 মাইনাস 12√5, তার মানে 32 12 বাদ দিলে কত হয় 28√5, এটাই হচ্ছে আমাদের অ্যানসার 28√5। এই 28√5 যেটা হবে সেটাই আমাদের অ্যানসার। এই অঙ্কগুলো একবার ইজি যদি আমরা বুঝতে পারি। এর পরের অঙ্কটা, পরের অঙ্কটা একবার ইজি, এটা ছোট অঙ্ক। এখানে আমাদের এটা 5 নাম্বারটা x - 5, এখানে <2, x belongs to n, এটা আমাদের n বলা আছে। অসমতাটি সমাধান সেট নির্ণয় করো, সমাধান সেট নির্ণয় করো, এটা আমাদের
আমাদের ইন্টারমিডিয়েটের একটা অঙ্ক, অর্থাৎ কলেজের অঙ্ক। তার মানে আমাদের কি ইন্টারমিডিয়েট অঙ্কগুলো ভালো করতে হবে। আর আরেকটা, এই অঙ্কটা আমাদের 9-10 বইও ছিল, বাট আগের বইটাতে, অর্থাৎ যে বইটা 2001 থেকে 2010 পর্যন্ত যে বইটা ছিল সেটাতে কিন্তু এই অঙ্কটা আমাদের ছিল, এই অঙ্কটা। তো এখন আমরা এটাকে সমাধান যদি করতে যাই তাহলে আমরা সরাসরি x - 5 এটা a < 2, এরকম যে অঙ্কগুলো সরাসরি যা থাকবে এটা আমাদের এটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত, তাহলে x - 5 এখানে 2। এখন x কে ফ্রি করতে হবে, অর্থাৎ এটা যা থাকবে এটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত, এটা যা থাকবে। এখন -2 এটাকে আউট করতে হবে, তাহলে এটা কত -5, তাহলে যোগ করে দিব +5, তাহলে আমাদের ওই মানটা সমাধান হয়ে যায়। তাহলে এটা কত হয় 3, এটা প্লাস মাইনাস কেটে যায় x, এটা হচ্ছে 7। তার মানে আমাদের মানটা দাঁড়ালো কি 3 থেকে, x এর মানটা 3 থেকে বড় 7 থেকে ছোট, এরকম যে সমাধানটা আসে তাহলে 4, 5, 6 এটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু সমাধান সেট নির্ণয় করতে বলছে তাই আমাদের এটাই অ্যান্সার। এটা বিভিন্ন নিয়মে করা যায়, বাট এটা শর্ট ট্রিক্স, আমরা এইভাবেই করব, ইন্টারমিডিয়েটে এভাবে করানো হয়। তাহলে যে অঙ্কটা থাকবে এটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত, তারপরে x কে ফ্রি করার চেষ্টা করতে হবে। এখানে মাইনাস থাকলে আমরা তিনোটাতে অর্থাৎ 5টা যোগ করে দেব, মাইনাস থাকলে 5 যোগ করব, যদি প্লাস থাকে তাহলে বিয়োগ করে দেব, যা থাকবে তার বিপরীতটা, অর্থাৎ x কে ফ্রি করার জন্য যা দরকার। তাহলে আমরা -2 + 5, এখানে -5 + 5 2 + 5, এরপরে এটা থেকে এটা বাদ দিলে আমাদের 10 আসে, এটা প্লাস মাইনাস কেটে যায় x, 5 আর 2 7। এখন মানটা হচ্ছে 3 থেকে বড় 7 থেকে ছোট। এখানে যদি ইকুয়াল থাকে, এখানে আরেকটা ট্রিক্স থাকে অনেক সময়, বা এটা তো দরকার নেই আমাদের, এটা যা আছে তাই, এটা তাহলে 3 থেকে বড় 7 থেকে ছোট সেই মানটাই আমরা নিব। আমরা এর পরের অঙ্কটাতে যদি যাই তাহলে একটু দেখি, এটা 6 নম্বর অঙ্কটা আমাদের বলছে যদি 5x³ - 2x² তারপর +x + k = 0 হয়। 0 এর একটি উৎপাদক কত হয়, উৎপাদক x - 3 হয়, তাহলে আমাদের কি বলছে k এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, নির্ণয় করো। এখন এই অঙ্কগুলো একবারে সহজ শর্ট ট্রিক্স, যা আমার এখানে কত আছে, এটাতে কত আছে সেই মানটা বসালে হয়ে যাবে। তাহলে 5x³ 2x² + x + k, এটা কি না। এখন আমরা এখানে যেহেতু আমার এটা = 0, এখন আমরা এখানে কত আছে -3, তাহলে আমরা বসাবো +3, তাহলে দেখো 5 × 3 তার উপরে কিউব, 2 × 3 তার উপরে স্কয়ার, 3 + k = 0। এখন এখানে 5 3 এর উপর যদি কিউব করি তাহলে হয় 27, -3 × 3 = 9, 9 × 2 = 18 +3 + k = 0। এটাকে গুণ করে 18 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, সবগুলো একসাথে হবে 120 + k = 0, তাহলে ভাগ k = -120, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ এখানে মাইনাস থাকলে আমরা প্লাস মানটা বসাবো, যদি প্লাস থাকে মাইনাস মানটা বসাবো, কারণ এটা হচ্ছে উৎপাদকের সূত্র, অর্থাৎ উৎপাদকে এটা করতে হয় আমাদের, সেই উৎপাদকের সূত্র দিয়েই আমরা অঙ্কটাকে কমপ্লিট করব। মাইনাস থাকলে প্লাস বসাবো, প্লাস থাকলে মাইনাস বসাবো। পরের যে অঙ্কটা রয়েছে একবারে ইজি, 243 81, তারপরে মিসিং 9, তারপরে 3 1,
ফাঁকা স্থানে কোনটি বসবে? ফাঁকা স্থানে স্থানে কোনটি বসবে? কোনটি বসবে? একবার ইজি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মিসিং অঙ্কগুলো সবসময় মনে রাখতে হয় কত গুণ কত ভাগ এগুলো যাবে। তাহলে এখানে দেখেন একটা জিনিস, আমি 1 এর 3 গুণ 3, 3 এর 3 গুণ 9, তাহলে 9 এর 3 গুণ কত হয়? 3 9 27, 27 এর 3 গুণ 81, 81 এর 3 গুণ 243। আরেকবার এইটার 3 গুণ, কারণ আমাদের প্রত্যেকটা এটার 3 গুণ এটা, এটার 3 গুণ এটা, এটার 3 গুণ এটা, এটার 3 গুণ এটা, এটার 3 গুণ এটা। তার মানে আমরা 3 গুণ 3 গুণ করে যদি পাই তাহলে আমরা যেটা পাবো সেটাই। তাহলে উত্তর কত হইল? উত্তর 27। ক্লিয়ার তো? না ক্লিয়ার না? এই এরপরে আমাদের পরের যে অঙ্কটা রয়েছে, পরের অঙ্কটা একবারে সহজ একটা অঙ্ক। অঙ্কটা একবারে ইজি। যদি log x 324 ইকুয়াল টু কত? 4 হলে x সমান সমান কত? এই অঙ্কটা ক্লাস 9 এর আমাদের 4.2 এর, এটা হচ্ছে 4.2 এর এই অঙ্কটা ক্লাস 9 এর। আমি আরেকবার বলি, 4.2 এর ক্লাস 9 10 যে বইটা রয়েছে সেখানে 4.2 আছে, লগ সূচকের অঙ্ক। এটা লগ সূচকের অঙ্ক। তা এখন আমরা এটাকে কিভাবে করি? এই অঙ্কটা একবারই সহজ। এখানে যা আছে এটা লিখে দিব ইকুয়াল টু 4। এখন এই পাশে যে মানটা থাকে এটা এই বেস, মানে এই বেসের পাওয়ার হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 4, আর এটাকে এই চলকটা ফ্রি হয়ে যাবে। আরেকবার এই পাশে যে মানটা থাকবে, অর্থাৎ আমার লগের পরে এখানে যে মানটা থাকবে ভ্যালুটা, এই ভ্যালুটা অর্থাৎ এই পাশে যে মানটা যাই থাক, এই মানটা এই বেসে পাওয়ার হয়ে যায় আর এই চলকটা ফ্রি হয়ে যায়। এখন তাহলে x পাওয়ার 4, 324 কে আমরা ভেঙে নিব। তাহলে 324 কে যদি ভাঙতে যাই তাহলে আমরা পাবো 2 এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার স্কয়ার, 2 এর পাওয়ার স্কয়ার 3 পাওয়ার 4। কিভাবে আসলো একটু যদি দেখাই নেই তাহলে আরেকটু ইজি হয়ে যায়। 324 কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দ্বারা করলে 16 2, 2 দ্বারা করলে 8 1, তারপরে 3 দ্বারা করলে 27, তারপরে 3, তারপরে 9, তারপরে 3 দ্বারা করলে 3। তাহলে 2 কয়টা পেলাম? 2টা। 3 কয়টা পেয়েছি? 4টা। এখন আমরা x পাওয়ার 4 এটাকে সর্বোচ্চ পাওয়ারের সমান করতে হবে। তাই এখানে একটা রুট নিলে পাওয়ারটা অল টাইম ডাবল হয়ে যাবে, যা আছে তার ডাবল, 3 পাওয়ার 4। এখন আমরা x টু পাওয়ার 4 এই দুটো এক জায়গায় নিয়ে নিই, 3√2 তার পাওয়ার 4। তাহলে আমরা কি করব? এখন যেটা পাওয়ার যদি মিল থাকে তাহলে পাওয়ার বাদ দিব, আর যদি আমাদের বেস মিল থাকে তাহলে বেসটা বাদ দিব। অর্থাৎ যা মিল থাকবে, হয় পাওয়ারটা থাকবে না হলে চলকটা থাকবে। তাহলে এখন আমরা যেহেতু 4 মিল আছে ওইটা বাদ দিলে আমাদের 3√2, এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা। ক্লিয়ার? এর পরেরটা এটা আবার আরো সহজ। এটা আরো ইজি। এখানে অঙ্কটা বলা আছে কি, এই অঙ্কটা 9 নম্বর অঙ্ক, আমাদের সিরিয়ালের নাম্বার 9। একটি গুণোত্তর ধারা প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত? তাহলে আমাদের একটা জিনিস, প্রথম পদ আমরা লিখে ফেলি। প্রথম পদ আমাদের কত আছে? প্রথম পদ রয়েছে এখানে যথাক্রমে 27, আর দ্বিতীয় পদ আছে আমাদের 9। এখন কি বলছে? দশম পদ বের করতে বলেছে। তাহলে আগে আমাদের এটা, এই যেহেতু বলা আছে গুণোত্তর ধারা, তাহলে আমাদের এটা কিন্তু প্রথম পদ। তাহলে প্রথম পদ a = 27। এখন সাধারণ
সাধারণ অনুপাত বের করতে হবে, যেহেতু গুণিত দ্বারা বলা আছে অনুপাত আর ইকুয়াল টু, তাহলে আমরা জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 9 ভাগ 27 কাটাকাটি করলে 1/3 এটা। তাহলে এখন কত বলছে দশম পদ, তাহলে দশম পদের সূত্র a আর 10 - 1 দশম পদ এটাই সূত্র। তাহলে a এর মান কত 27, আর এর মান 1/3, 10 থেকে 1 বাদ দিলে 9। এখন এটাকে 27 1 ভাগ 3 এর পাওয়ার যদি করি, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে, এটাকে আমরা যদি করি তাহলে 3 পাওয়ার 9 করে ফেলি, তাহলে আমাদের চলে আসে আরো সহজ হয় যে এটাকে যদি পাওয়ার করে কাটাকাটি করি, তাহলে পাওয়ার করে কাটাকাটি করলে আমরা যদি এটাকে পাওয়ার করি তাহলে 3 পাওয়ার কত 3 মানে 27 ইনটু 1/3 পাওয়ার 9, তাহলে 9টা থেকে 3টা বাদ দিলে আমাদের 9টা থেকে 3টা বাদ দিলে 3 পাওয়ার 6 হয়ে যায়। আর 3 পাওয়ার 6 মানে হচ্ছে আমাদের কত 729 এটা। তার মানে কি প্রথম পদ সাধারণ অনুপাত বের করে নিব, তারপর দশম পদ। এটাও কিন্তু ক্লাস 9 এর নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে তা, এটা হচ্ছে আমাদের 13.2 এর অঙ্ক। এটা কোন অধ্যায় 13.2 এর, এই অঙ্কটা পুরোপুরি হুবহু ওখানে আছে, আপনারা দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা কি আছে, এটা আবার আরো সহজ। এটা 10 নম্বর। একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে আমরা একটু লিখি, একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর পরিমাণ 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? ওই বৃত্তের ক্ষেত্রফল কত এটা বলছে। তাহলে এখন একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর পরিমাণ, তাহলে আমরা একটু চিত্রটা আঁকি তাহলে সুবিধা হবে। একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা বর্গ আঁকবো, একটা বর্গ আঁকলাম, যদিও হয় নাই, একটু ধরে নেবেন, মনে করবেন যে এটা বর্গ, তাহলে এটা, তাহলে এই বাহু 2 এই বাহু 2, তাহলে আমাদের দরকার হচ্ছে এটা। তাহলে এটা যদি হয় তাহলে এটা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা নিব, এটা মিডল, এটা ও। তাহলে আমি যদি এটাকে এ বি, এটা যদি সি ধরি, তাহলে এ বি স্কয়ারের সূত্র কি? তাহলে এ বি স্কয়ারের সূত্র হচ্ছে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটার মান 2 স্কয়ার 2 স্কয়ার, তাহলে 4 প্লাস 4 8। তার মানে অতএব এ বি ইকুয়াল টু পেলাম, এটাকে রুট করে নেব, রুট করলে 2√2, আমরা যদি এই পাশে আসি তাহলে আমরা পাচ্ছি কত, অতএব এ বি ইকুয়াল টু, এটাকে 8 করে নেই, তাহলে 2√2। এখন এখানে আমার এটা হচ্ছে আমার কি, এটা কর্ণ, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা পুরোপুরি, এটা হচ্ছে ব্যাস, তার মানে এটা ব্যাস, তাহলে ব্যাস কত আসছে, ব্যাস 2√2, তাহলে অতএব ব্যাসার্ধ বের করে নিব, ব্যাসার্ধ, তাহলে 2√2 অর্থাৎ 2 দ্বারা ভাগ, এটাকে যেহেতু এই মানটা নিতে হবে অর্ধেক, তার মানে 2 দ্বারা ভাগ, তাহলে 2 কেটে গেল, তার মানে আমি r এর মানটা পেলাম √2। এখন তাহলে আমাদের ক্ষেত্রফল, তাহলে আমাদের কি চাইছে, এখানে আমাদের ক্ষেত্রফল, তাহলে অতএব ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই r স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই r স্কয়ার, তাহলে পাই থেকে গেল r এর মান √2, তারপর স্কয়ার, তারপর স্কয়ার রুট কেটে যায় 2 পাই, এটাই হচ্ছে অ্যানসারটা। 2 পাই যেখানে আছে সেটা দিবেন অ্যানসার। তার মানে আমাকে এটা অর্থাৎ আগে আমার এখানে ব্যাসটা বের করে নিতে হবে, ব্যাস বের করলে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে যেটা হবে এটা হচ্ছে ব্যাসার্ধ,
তারপরে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার, অর্থাৎ পাই আর স্কয়ার, পাই থেকে যাবে আর এর মান হচ্ছে √2, স্কয়ার রুট কেটে যায় 2 পাই। এটা হচ্ছে অ্যানসার। পরেরটা এই অঙ্কটা একবারে খুব সহজ। 11 নম্বরে যে অঙ্কটা, এই অঙ্কটা আমাদের ক্লাস 6 এ রয়েছে এবং 7 এও রয়েছে, 6, 7। এখানে বলছে যে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, মাদুর তৈরি করতে পারে, কি পারে? তৈরি করতে পারে। এখন একই হারে 8 জন তাঁতি 8 দিনে 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? কতটি মাদুর তৈরি করতে পারবে? এই তাহলে এখন একবারে সহজ, 4 জন তাঁতি কি করতে পারে? 4 দিনে 4টি তৈরি করতে পারে। সহজে লিখতাম, সহজ ভাষা। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। কয়টি? 4টি। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, মাদুর তৈরি করতে পারে, সংক্ষেপে লিখতাম। তাহলে একজন তাঁতি একদিনে মাদুর তৈরি করতে পারে কম, কারণ 4 জনে যেটা তৈরি করবে একজন কি সেটা পারবে না। এখন 8 জন তাঁতি 8 দিনে বেশি করবে, তাহলে 8 গুণ 8 বা 4 গুণ 4, 4 4 কেটে যায়, 4 দুগুণ 8, 8 দুগুণ 16টি। তাহলে কি হলো? উত্তর 16টি। এই 16টি মাদুর তৈরি করতে পারবে। ঠিক আছে, একবার ইজি, কিন্তু ক্লাস 6 এও আছে 7 এও আছে অঙ্কগুলো। এরপরে আমরা পরের অঙ্কটাতে একটু যাই। এটা ইন্টারমিডিয়েটের একটা বা হায়ার ম্যাথও রয়েছে। যারা সায়েন্সে ক্লাস 9ম 10ম শ্রেণীতে আছো তারা এটা ভালো করতে পারবে। আর আপনারা যেহেতু অনেকদিন করেছেন সেহেতু আপনাদের ভুলে যাওয়ার সম্ভাবনাই স্বাভাবিক, অন্য কিছু না, এটাই স্বাভাবিক, মানুষ ভুলে যায়। তাহলে 0 0 এবং 3 3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমাদের তৈরি করতে বলেছে। এটা সমীকরণ কোনটি? এটা 9ম 10ম শ্রেণীর যে উচ্চতর গণিত রয়েছে তার, এটা কত নম্বর অধ্যায়? 11 নম্বর অধ্যায়। এটা 11 নম্বর অধ্যায় রয়েছে। আচ্ছা, এখন সহজ প্রশ্ন, যেহেতু সরলরেখার সূত্র আছে এটা, তাহলে x - x1 x1 - x2, তারপরে y - y1 y1 - y2, এটা কিন্তু সরলরেখার সমীকরণ। এখন মান বসাই দিই। এটা হচ্ছে আমার x1 y1 আর এটা হচ্ছে x2, এটা y2। এখন মান বসাই দিলে ক্লিয়ার। তাহলে x - x1 এর মান 0, x1 0 - x2 হচ্ছে 3 ইকুয়াল y হচ্ছে, এখানে y হচ্ছে y থেকে গেল, y1 হচ্ছে কত? 0, তারপরে এখানে y1 0 - y2 এর মান 3, তাহলে আমরা পাচ্ছি x বাই -3 y বাই -3, উভয় পক্ষে -3 যদি বাদ দিয়ে দেই x = y। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটাই উত্তর। এটা যেটা থাকবে সেখানেই হচ্ছে আমাদের অ্যানসারটা। তাহলে সরলরেখার সমীকরণের সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে x - x1 x1 - x2 সমান সমান y - y1 y1 - y2 দিয়ে আমাদের এটা x1 x2 x1 y1 x2 y2 এই মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এরপরে পরের অঙ্কটা
এটা ইন্টারমিডিয়েটের একটা 13 নম্বর অঙ্কটা ইন্টারমিডিয়েটে, এটা আমাদের বিন্যাস সমাবেশের অঙ্কগুলো। যদি NC12 ইকুয়াল টু NC8 হয় তবে আমাদের 22CN সমান হট বলেছে। আমি একবারই একটা সহজ নিয়মে করবো, অন্য কিছু দরকার নেই, আমরা এখানে এটা 22CN এর মান বের করতে বলেছি। তার মানে এখানে 22C 8 আর এই 12 যোগ করব। 8 আর 12 যোগ করলে হয় কত? 20। এখন এটাকে ক্যালকুলেশন যা করলে সেটা চলে আসবে আমাদের। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কত আসে সেই মানটাই আমাদের চলে আসবে। এটা হচ্ছে এই যে 22 গুণিত 21 আর নিচে আমাদের কত 2 আসবে। তাহলে এই দুইটা আমরা নিয়ে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা চলে আসে এইটা। তাহলে এটা কাটাকাটি করলে 11 দুগুণ 22, এটা গুণ করলে হচ্ছে আমাদের কত 231। এটা একটা সূত্র আছে, অবশ্যই সেই সূত্র দিয়ে আমরা করতে পারি। এটা NCR এর সূত্র, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এটা দিয়ে এটা করা যায়, আমরা এটা দিয়ে করব। বা এটা যদি কেউ না বোঝেন তাহলে একবারই করেছি যেহেতু এটা দিয়েও করতে পারবেন। তাহলে এটা মান কত? ওই যে এটা, তাহলে এটা বড়টা, তাহলে এটা হচ্ছে 22 নিচে হচ্ছে 20 ফ্যাক্টরিয়াল 20 আর এটা হচ্ছে 22 মাইনাস কত 20। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা কিন্তু ফ্যাক্টরিয়াল 22, তাহলে এটাকে 22 ইনটু ফ্যাক্টরিয়াল 21 আর এখানে 20 ফ্যাক্টরিয়ালটা রেখে দিব এখানে। তাহলে আমরা যদি এটা নেই তাহলে কত আসে ফ্যাক্টরিয়াল 20 আর এখানে এটা থেকে বাদ দিলে ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমরা পাচ্ছি কত, এটা ফ্যাক্টরিয়ালটা লিখে দিই, তাহলে 22 ইনটু ফ্যাক্টরিয়াল 21 নেই, তাহলে আরেকটু এটা কিন্তু 21 কারণ একটা আমাদের কমে যায়, এখানেও কিন্তু তাই। এটাকে আমরা যেহেতু 20 আছে নিচেরটা, তাহলে আমি এটাকে একবারই ভেঙে নিই তাহলে ক্লিয়ার হয়। এখানে 1 থেকে গেল, এখানে ফ্যাক্টরিয়াল 20, যেহেতু নিচে 20 আছে কেটে যাবে। তাহলে 21 আমরা এটা কেটে দেই আর একবার কেটে দিলাম, তাহলে এই 22 ইনটু 21 আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 কাটাকাটি করলে এই যে এটা চলে আসে, একবার এইটাই আসে, এটাই আমাদের 231 এই সূত্র দিয়ে। তার মানে ফ্যাক্টরিয়াল একটা কমে যাবে, 22 21 তারপরে ফ্যাক্টরিয়াল, মানে এটা ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ n - 1 n - 2 n - 3 ভাবে। তাহলে এখানে যত আছে 22 তারপর এটা 21 নিচে তো আছে একটা ফ্যাক্টরিয়াল 20, তাহলে 20 পর্যন্ত রেখে দেব, তাহলে কেটে যাবে ফ্যাক্টরিয়াল 20 আর 22 থেকে 20 বাদ দিলে 2 আর এখানে আমাদের এটা থেকে গেল ফ্যাক্টরিয়াল 20 কেটে গেল, ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 কাটাকাটি করলে যা হবে সেটাই आंसर। আমাদের এখন একটা খুব সহজ নবম দশম শ্রেণীর অধ্যায় 2 এর একটা অঙ্ক বলছে যে যদি আমাদের a ইকুয়াল টু, এখানে বলা আছে x বিলংস টু n, x বিলংস টু n, এটা হচ্ছে 2 থেকে x একবারে 6 পর্যন্ত, এবং আরেকটা বলা আছে b ইকুয়াল টু আমাদের x বিলংস টু n, x belongs to n such that x জোড় সংখ্যা এবং কত দূর পর্যন্ত x less than equal to 8। হুবহু কিন্তু আমাদের ওই নবম দশম শ্রেণীর 31 পৃষ্ঠার অর্থাৎ 2.1 এর এই অঙ্কগুলো আমাদের এসেছে 2.1। এখন আমাদের এটা হলে আমাদের নির্ণয় করতে বলছে a ইন্টারসেকশন b। এটা আমরা সহজ ভাষায় একবারে ক্যালকুলেশন করে ফেলি। a ইকুয়াল টু আমাদের এখানে, তার মানে ন্যাচারাল নাম্বার 2 থেকে বড় 6 পর্যন্ত সে মানগুলো কি 3 4 5 6, আর b এর মানটা যেহেতু জোড় বলেছে 8 পর্যন্ত, সেহেতু কি 2 4 6 8।
এখন এ ইন্টারসেকশন বি, তাহলে এটার মধ্যে কি আমাদের এটার মধ্যে হচ্ছে কমন, তাহলে কমন কি কি আছে 4 6, এছাড়া কি আর কমন আছে না, তাহলে 4 আর 6 এই দুটো হচ্ছে অ্যান্সার, এটা যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। যেহেতু অনেকগুলো অঙ্ক তাই একটু দ্রুত করা লাগতেছে, কারণ তাছাড়া তো শেষ হবে না, এখন শেষ যদি না করি তাহলে কেমনে হয়, এই কারণে একটু দ্রুত করা লাগলো, আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন। এখন আমাদের 14-15 নম্বর অঙ্কটা আমাদের এটা আছে, এটাও ইন্টারমিডিয়েটের একটা অঙ্ক থেকে এসেছে, সেই অঙ্কটাই ইন্টারমিডিয়েট থেকে 15 নম্বর অঙ্কটা। তাহলে এখানে আমি অঙ্কটা না লিখি যেহেতু অনেকটা বড় অঙ্কটা। এখানে একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ এবং 2টি নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয় তবে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ এটা সম্ভাবনার অঙ্ক থেকে এসেছে। তাহলে আমরা যেটা করব এখানে মোট বলটা বের করে নেব, তাহলে মোট বল কয়টি 60টি, কারণ আমাদের 2টি লাল 3টি সবুজ, 3 2 5টা আর 2টি নীল, তাহলে 5টা 2 7টা। এখন 2টি বলের কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা, 2টি বলের কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করব, এটা আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্র দিয়ে করব। তার মানে 2টি বলে কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা, তার মানে আমরা এটা নন ব্লু না মানে নীল না হওয়ার সম্ভাবনা, নন ব্লু থেকে কয়টা নিব আমরা, 2টি নিতে হবে, ভাগ আমরা যেটা করব 60টি থেকে 2টি, এটা অর্থাৎ নন ব্লু থেকে, যেহেতু ব্লু না হওয়ার সম্ভাবনা বলছে তাহলে নন ব্লু থেকে 2টি আর 60টি থেকে 2টি, তাহলে নন ব্লু এখান থেকে আমাদের কত, তাহলে যদি আমি 60টির মধ্যে ব্লু দুটো বাদ দেই তাহলে 5টা, তাহলে 5টা থেকে আমাকে 2টা নিতে হবে, 5টা থেকে কয়টা 2টা, আর 60টা থেকে নিতে হবে 2টা। এখন এটা আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ওই যে আগের মতো 5c2 যেভাবে আমরা ক্যালকুলেশন করি সেই সূত্র থেকে। তাহলে এটাকে আলাদাভাবে যদি করতে যাই 5c2 আর 7c2, এটা আমাদের উপরের মান হবে কত 10 আর নিচেরটা হবে এটা হচ্ছে 21, এটাই অ্যান্সার। এর সূত্রটা হচ্ছে আগে যেটা করে দিলাম যে NCR ইকুয়াল টু ফ্যাক্টর n ইনটু ফ্যাক্টর r ফ্যাক্টর n মাইনাস r, এটা আগে এভাবে বের করে নিতে হবে এই সূত্র দিয়ে, নিচেরটা এই সূত্র দিয়ে বের করে নেব, তাহলে আমাদের ভাগটা চলে আসবে, আর অন্য কিছু নাই। একটু চেষ্টা করে দেখে নেবেন তাহলে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই আমাদের থাকলো, আমি মোটামুটি আপনাদের বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল সবগুলোই কমপ্লিট করলাম, আপনারা নিশ্চয়ই এটা দেখে উপকৃত হবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।